গ্যাস সংকটে বিপর্যস্ত জনজীবন, ভুগছে শিল্প খাত। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক, সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস। মাইক্রোপ্লাস্টিক বিষ ছড়িয়ে পড়ছে সবখানে। শিশুর জন্য সবচেয়ে নিরাপদ খাবার বুকের দুধেও মিলছে এর অস্তিত্ব। আজ সিলেটে শুরু এনসিপির জুলাই পদযাত্রা। হবিগঞ্জে জেলা ছাত্র দলের সভাপতি সহ শতাধিক ব্যক্তিকে আসামি করে থানায় অভিযোগ। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ হাজির করা হবে ট্রাইব্যুনালে। চট্টগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার পুলিশ সদস্যরা। অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে থাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি। এবং পোল্ট্রি ফিডের মান নিয়ন্ত্রণ নিয়ে সরকারের দুই প্রতিষ্ঠানের মধ্যে চলছে টানাটানি। আর উদ্যোক্তারা বলছেন, বিএসটিআই সনদের জন্য গুনতে হয় চড়া অঙ্কের ফি। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। এখনো সংকট কাটেনি গ্যাসের, তাতে জনজীবনের পাশাপাশি ভুগছে শিল্প খাত। বুধবার বস্ত্র খাতের ব্যবসায়ীদের সংগঠন বিটিএমএ নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে শিল্পে গ্যাস সংকটের সমাধান চেয়েছেন। প্রধানমন্ত্রী সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তারা। গ্যাস সংকটে চলছে না কারখানার মেশিন, কাজ না থাকায় নেই শ্রমিকদের কোলাহল। এমন অবস্থা ঢাকার আশেপাশের শিল্পাঞ্চলে। যেখানে গ্যাস প্রেসার থাকে 20-25, সেখানে গ্যাস প্রেসার আছে মাত্র 2-3। এই কারণে মেশিন সবসময় বন্ধ থাকতেছে, প্রোডাকশন উৎপাদন ব্যাহত হচ্ছে। এই নিয়ে বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক হয় বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এর নেতাদের। পরে বিটিএম এর সভাপতি জানান, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। আজকে উনি সবাইকে মিটিংয়ে রেখে উনি কথা কম বলেছেন, খালি শুনেছেন। উনি চেষ্টা করছেন বোঝবার জন্য এবং উনি বোঝেন, আরও বোঝবার জন্য, আমাদেরকে বোঝবার জন্য, আমাদের মাইন্ডসেট বোঝার জন্য উনি বসছেন এবং আমি বিশ্বাস করি উনি একটা সুরাহা করবেন। কিন্তু আমাদের অনেক কিছু আমাদের অনুকূলে নেই। শিল্পে গ্যাস সংকটের জন্য অতীতে সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়াকে দায়ী করেন বিটিএম এর সভাপতি। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে প্রায় এক সপ্তাহ ধরে বিঘ্নিত হচ্ছে গ্যাস সরবরাহ, যার নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবন থেকে শুরু করে শিল্প কারখানাগুলোতেও। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকটে চরম বিপাকে মালিকরা। 15 পিএসআই এর প্রতিশ্রুতি থাকলেও মিলছে 2 পিএসআই এরও কম। ফলে গত প্রায় 6 মাস যাবৎ লোকসান গুনছেন তারা, যার পরিমাণ মাসে 3 থেকে 7 লাখ টাকা। চলতি মাসে এই লোকসান আরও বাড়ার শঙ্কা করছেন মালিকরা। তারা বলছেন, দ্রুত সংকট সমাধান না হলে পাম্প বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। এই সারি গ্যাসের স্বল্পচাপের কারণে সৃষ্ট সংকটের প্রতিচ্ছবি, যেখানে সময় হারাচ্ছেন গ্রাহক আর প্রতিদিন বাড়ছে মালিকদের লোকসান। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী 15 পিএসআই চাপের গ্যাস পাওয়ার কথা। গত প্রায় 6 থেকে 7 মাস ধরে অধিকাংশ স্টেশনে গ্যাসের চাপ 2 পিএসআই এরও কম। একটা মেশিন আমাদের 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি, 5 কোটি পর্যন্ত ইনপুট করতে হয়েছে টাকা দিয়ে। তো এখন এইটাকে আমরা যদি রক্ষা না করি আর এইটা আমরা বিক্রি করতে যাব 10 লাখ 15 লাখ টাকাও পাবো না। লাইন আছে, ব্যবসা নাই। লাইন যদি না থাকতো তাহলে ব্যবসা হইতো। তার মানেই হচ্ছে লাইনে যদি গ্যাস থাকতো তাহলে লাইনটা থাকতো না। গ্যাস বিক্রি কমে যাওয়ায় মাসে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এর সঙ্গে জুনে বিদ্যুতের দাম বাড়ায় লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ। আমার ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, স্টাফ স্যালারি এটা কিন্তু বন্ধ হচ্ছে না। হ্যাঁ, তো আমাদের সার্টেন একটা যদি অ্যামাউন্ট আমরা সেল না করতে পারি, আমাদের এটা কখনোই প্রফিট হয় না। মোটেও গ্যাস পাচ্ছি না। ঢাকা সিটির বাইরেও একই অবস্থা, ঢাকা সিটির ভিতরেও একই অবস্থা। তারা অ্যাভারেজে এখন আমার হিসাবে প্রায় 5 থেকে 7 লাখ টাকা লস দিচ্ছে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর। গত 10-12 দিন ধরে গ্যাসের চাপ অনেক জায়গায় 1 PSI এরও নিচে। আমার যে মেশিনটা আছে এটা ইটালির একটা মেশিন, এটা 2.5 হইলেও মেশিন চলে, কিন্তু 2-এর নিচে যখন নেমে যায় মেশিন আর স্টার্ট হয় না। আমি সামান্য কিছু গ্যাস পাই, কিন্তু আমার বিদ্যুৎ খরচ একই হচ্ছে। তো গত কয়েকদিন যাবত ক্রাইসিস যেটা যাচ্ছে, এই ক্রাইসিসে আমরা যে গত বেশ কিছুদিন লস হচ্ছে, এই মাসে লসটা ভয়াবহ আকার ধারণ করবে। তাদের আশঙ্কা পরিস্থিতি আরও নাজুক হলে এই খাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। একই সঙ্গে পরিবহন খাতে বাড়বে অস্থিরতা। এটা যদি বন্ধ হয়ে যায়, এই 3 লাখ লোকের কিন্তু খাবার বন্ধ হয়ে যাবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মাইক্রোপ্লাস্টিক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে জনমনে। বোতলজাত পানি থেকে শুরু করে যে কোনো খাবার, ওষুধ, এমনকি শিশুর সবচেয়ে নিরাপদ খাবার মায়ের বুকের দুধেও মিলছে এই বিষ, যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে মস্তিষ্কেও। এতে ঝুঁকি বাড়ছে ক্যান্সার সহ জটিল রোগের। তবে অবাক বিষয়, মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে কোনো আইনই নেই। সবচেয়ে নিরাপদ ভেবে পান করা হচ্ছে বোতলজাত পানি, কিন্তু এই পানিতেই আছে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক। শুধু পানি নয়, প্যাকেটজাত কিংবা বাজারের যে কোনো খাবারেই ধরা পড়ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। খালি চোখে দেখা না গেলেও যা খাবারের মাধ্যমে প্রবেশ করছে শরীরে। কোল্ড ড্রিঙ্কস খাই, সেখানেও কিন্তু গ্লাসের মানে প্লাস্টিকের বোতল, আবার পানি খাচ্ছি সেখানেও প্লাস্টিকের বোতল। পুরো একটা আতঙ্ক, এটা আমাদের জন্য শরীরের খুবই ক্ষতিকর, যা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। সম্প্রতি টুথপেস্টে ভয়াবহভাবে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সামনে আসায় আবারও আলোচনায় এসেছে বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, প্যাকেটজাত খাবার থেকে শুরু করে মাছ, মাংস কিংবা শিশুর নিরাপদ খাবার মায়ের বুকের দুধেও মিলছে মাইক্রোপ্লাস্টিক। পানির বোতলে 1 লাখের উপরে মাইক্রোপ্লাস্টিক ডিসচার্জ করে। আমরা কিন্তু খালি চোখে এটাকে দেখতে পাই না, এই জন্য বুঝতে পারি না যে এটা আমাকে কিভাবে এফেক্টটা করছে। সবজিতে চলে আসছে, ধানে অনেক সময় পাওয়া যাচ্ছে, তো এগুলো তো আমরা ইনটেক করছি, আমরা তো কনজিউম করছি। মায়ের দুধে এখন পাওয়া যাচ্ছে, রিপ্রোডাক্টিভ সিস্টেমেও অনেক সময় এগুলোর উপস্থিতি পাওয়া যাচ্ছে এবং ব্রেনে। তো অবশ্যই এটা একটা ভয়াবহ বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মাধ্যমে এইসব মাইক্রোপ্লাস্টিক পৌঁছে যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি মস্তিষ্কেও, যার ফলাফল ভয়াবহ পরিণতি। আমরা জানি মাইক্রোপ্লাস্টিক হচ্ছে ক্যান্সার তৈরি করার অন্যতম একটি প্রধান উপাদান। লিভার ফেইলিউর, কিডনি ফেইলিউর বা স্টমাক বা পাকস্থলীর প্রদাহ, মস্তিষ্কের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। অন্যদিকে খুব দ্রুত আমাদের স্মৃতিশক্তি বা সৃজনশীলতা কমে যাচ্ছে। সব মিলে কিন্তু মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক কণা মানুষকে ক্রমাগতভাবে মানবেতর প্রাণীতে রূপান্তরিত করার দিকে যাচ্ছে। তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, খাবারে মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে নেই কোনো আইন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডেও মাইক্রোপ্লাস্টিকের ব্যবহারের বিষয়ে কোনো রকম নির্দেশনা নেই। প্রথম কথা হচ্ছে, গুজবটা হচ্ছে এই যে মাইক্রোপ্লাস্টিক যেটা যে পরিমাণ পাওয়া গেছে, সে মাইক্রোপ্লাস্টিকটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা নাকি অনিচ্ছাকৃতভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এসছে এবং সেটার পরিমাণ কত, সেগুলোর তথ্যগুলো আমরা যাচাই বাছাই করে এটা বলার সুযোগ তৈরি হবে যে আমরা আমাদের স্ট্যান্ডার্ডে এটাকে ইনকর্পোরেট করবো কিনা। শুধু জনস্বাস্থ্যই নয়, মাইক্রোপ্লাস্টিকের প্রভাব পড়েছে পরিবেশ প্রকৃতির উপরেও। মাটির উর্বরতা শক্তি কমিয়ে ফেলে, মাটির যে সয়েল যে কেমিস্ট্রি রয়েছে কেমিস্ট্রি নষ্ট করে এবং সয়েল কম্পোজিশনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। পানির কেমিস্ট্রি চেঞ্জ হওয়ার কারণে জলজ প্রাণী এবং উদ্ভিদের জীবন একটি আশঙ্কাজনক জায়গাতে চলে যাচ্ছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু আইন নয়, সচেতনতা এবং প্লাস্টিক পণ্য উৎপাদন কমানোর উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। প্রতিদিন আপনি যে তাজা মাছ আর বোতলের পানি খাচ্ছেন, তা কি নিরাপদ? আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী দ্য ল্যান্সেট এবং দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে গবেষণা দিচ্ছে মারাত্মক সতর্কবার্তা। অজান্তেই প্রতিদিন শরীরে ঢুকছে অদৃশ্য বিষ মাইক্রোপ্লাস্টিক, যা রক্তনালীতে জমে স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে 4 গুণ পর্যন্ত। কিভাবে শরীরে তৈরি হচ্ছে এই মারণ ব্যাধি? দেখতে 5 মিলিমিটারের চেয়েও ছোট বা তিলের দানার মতো, কিন্তু এর ভয়াবহতা অকল্পনীয়। পানির বোতল বা পলিথিন রোদে জলে ভেঙে তৈরি হয় এই মাইক্রোপ্লাস্টিক। নদী থেকে সাগরে ছড়িয়ে পড়া এই প্লাস্টিক খাচ্ছে সামুদ্রিক মাছ, আর সেই মাছ পানীয় জল ও লবণের মাধ্যমে এই বিষাক্ত কণা সোজা চলে আসছে খাওয়ার পাতে।
খাবারের সাথে শরীরে ঢুকে ঠিক কী ক্ষতি করছে এই কণাগুলো? স্বনামধন্য চিকিৎসা সাময়িকী দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক পরিপাকতন্ত্র ভেদ করে সরাসরি রক্তে মিশে যায়, এরপর রক্তনালীতে জমে স্বাভাবিক রক্তপ্রবাহ বন্ধ করে দেয়। চিকিৎসকরা বলছেন এর ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় প্রায় 4 গুণ। প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত কেমিক্যালগুলো মানবদেহে হরমোনের কাজ ব্যাহত করে। মাইক্রোপ্লাস্টিকের সাথে থাকা এসব বিষাক্ত পদার্থ সরাসরি রক্তে মিশে প্রদাহ তৈরি করছে, যা প্রজনন ক্ষমতা কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। শুধু খাবারই নয়, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকছে এই কণাগুলো। দ্য ল্যান্সেটের তথ্য মতে বাতাসের মাধ্যমে ফুসফুসে যাওয়া এসব কণাগুলো তৈরি করছে অ্যাজমা ও ব্রঙ্কাইটিসের মতো দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট। এমনকি মস্তিষ্কের সুরক্ষা বলয় ভেদ করে এই কণাগুলো স্নায়ুবিক রোগেরও কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে মানুষ প্রতি সপ্তাহে গড়ে যে পরিমাণ মাইক্রোপ্লাস্টিক গ্রহণ করে তা দিয়ে একটি আস্ত প্লাস্টিকের ক্রেডিট কার্ড বানিয়ে ফেলা সম্ভব। চিকিৎসা বিজ্ঞানীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি আর কেবল পরিবেশের সমস্যা নয়, অস্তিত্বের সংকট। এখনই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন না করলে সামনের দিনগুলোতে চিকিৎসা বিজ্ঞানকেও বড় মাশুল গুনতে হবে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির নেতাদের গাড়িবহরে হামলা এবং এর জেরে দলটির পরবর্তী বিক্ষোভ কর্মসূচিতে ১৪৪ ধারা জারিসহ পুলিশি বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। গতরাতে রাজু ভাস্কর্যের সামনে বের হয় মিছিলটি। ভিসি চত্বর ঘুরে একই জায়গায় সমাবেশ করে শেষ হয় কর্মসূচি। এ সময় অভিযোগ করা হয় নির্বাচনের পর সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে এগোচ্ছে এবং সভা সমাবেশে হামলা ও পুলিশি বাধার মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করা হচ্ছে। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার শাহবাগ থানা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সিএমএম আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের লতিফ সিদ্দিকী জানান, শাপলা চত্বর হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার না করলে রবি বা সোমবার নাগাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন তিনি। চট্টগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। কখনো মাদক মামলার আসামি ধরতে গিয়ে, আবার কখনো ট্রাফিক অভিযানে কিশোর গ্যাং ও পরিবহন সংশ্লিষ্টদের হামলার মুখে পড়ছে পুলিশ। এমনকি অভিযানে গিয়ে প্রাণও হারাতে হচ্ছে তাদের। বিশেষজ্ঞরা বলছেন একের পর এক এমন ঘটনায় প্রশ্নবিদ্ধ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে থাকার কারণেই এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। চট্টগ্রামে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। মাদক বিরোধী অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ কিংবা অপরাধী গ্রেপ্তার, প্রায় প্রতি ক্ষেত্রেই হামলার শিকার হতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সম্প্রতি আগ্রাবাদ থেকে সিডিএ আবাসিক এলাকার রুটে ম্যাক্সিমা ও অটোরিকশা চালকদের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় দায়িত্বরত ট্রাফিক সদস্যদের উপর অতর্কিত হামলা চালায় একদল অটোরিকশা চালক। অভিযোগ, ওই হামলায় নেতৃত্ব দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। হঠাৎ ওরা এসে পুলিশ বক্সের এখানে এসে প্রথমে গালিগালাজ, তর্ক বিতর্ক, গালিগালাজ, এক পর্যায়ে পুলিশের উপর আক্রমণ। এরা অনেকটা কিশোরের মতোই দেখা গেছে, ছোট ছোট। এরা তো আসলে বয়স মেনটেন করে ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালায় না। 25শে জুলাই খুলশিয়া এলাকায় মাদক মামলায় আসামি ধরতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় মাদক কারবারিরা। এতে 4 পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এর আগে 21শে মে বাকুলিয়ায় শিশু ধর্ষণের অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আর 20শে মে আগ্রাবাদে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা জব্দের সময় চালকের ধাক্কায় রিকশার নিচে চাপা পড়ে প্রাণ হারান ট্রাফিক পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস। সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র থেকে সবারই সচেতন হওয়া উচিত এবং এই বিষয়গুলো যেগুলো নাগরিকের জন্য, সমাজের জন্য, শান্তি ও নিরাপত্তার জন্য এটা হুমকি স্বরূপ। সেক্ষেত্রে আমরা পুলিশ আমাদের গতিতে এগিয়ে যাচ্ছি, সমাজ ব্যবস্থা তাদের দায়িত্ব এড়িয়ে চলছে বলে এই ঘটনা ঘটতেছে।
অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি এমন ঘটনার পুনরাবৃত্তির অন্যতম কারণ মনে করেন এই অপরাধ বিজ্ঞান বিশেষজ্ঞ। তার মতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি পুলিশকে হতে হবে আরও কৌশলী। অপরাধীরা যখন মনে করে যে পুলিশের উপর হামলা করার পরেও, ইভেন বিভিন্ন ধরনের অপরাধ সংগঠন করার পরেও আমরা আইনের আওতার বাইরে থেকে যাব, সেটা যখন তারা বুঝতে পারে তখন আসলে তারা ক্রাইমগুলো করে। বিশেষজ্ঞদের মতে পুলিশ বাহিনীর উপর হামলা অব্যাহত থাকলে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। পোল্ট্রি ফিডের মান কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে সরকারের দুই প্রতিষ্ঠানের মধ্যে চলছে টানাটানি। প্রাণী সম্পদ অধিদপ্তর আর বিএসটিআই এর কর্তৃত্বে টানাপোড়েনে চিড়ে চ্যাপ্টা শিল্প উদ্যোক্তারা। মৎস্য ও প্রাণী সম্পদ আইন অনুযায়ী পোল্ট্রি ফিডের অনুমোদনকারী সংস্থা অধিদপ্তর, তবে ফিডের মানের প্রশ্নে এখন সরব বিএসটিআই। উদ্যোক্তাদের অভিযোগ, বিএসটিআই সনদের জন্য গুনতে হয় চড়া অঙ্কের ফি। আছে দ্বৈত প্রতিষ্ঠানের নজরদারি হয়রানিও। দেশের প্রায় 18 কোটি মানুষের আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি, মুরগি ও ডিমের অবদান প্রায় 25%। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় তিলে তিলে গড়ে ওঠা পোল্ট্রি শিল্প এখন কর্মসংস্থানের বিচারেও দেশের দ্বিতীয় বৃহৎ শিল্প। কিন্তু সরকারের দুই দফতরের টানাপোড়েনে এখন হুমকির মুখে এ খাত। সংকটের শুরু পোল্ট্রি ফিডের মান নিয়ন্ত্রণ প্রশ্নে। মৎস্য ও প্রাণী সম্পদ আইন অনুযায়ী পোল্ট্রি খাতের একক নিয়ন্ত্রক সংস্থা প্রাণী সম্পদ অধিদপ্তর, কিন্তু মান আইনে পোল্ট্রি ও মৎস্য ফিডের মান যাচাইয়ের দায়িত্ব আবার বিএসটিআই এর। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, মান নিয়ন্ত্রণের প্রশ্নে বিএসটিআই এর হয়রানির শিকার তারা। ফিড মিলের ব্যবস্থাপকদের উঠিয়ে নিয়ে যায় এবং এটা আমাদের নগদে পরিশোধের কথা বলা হচ্ছে। তা সরকারের কোন আইনে আছে যে আমাকে 5 লাখ টাকা জরিমানা ক্যাশে পরিশোধ করতে হবে? এখানে যদি দ্বৈত নিয়ন্ত্রণ সংস্থার জন্য আমাদের সিএম সার্টিফিকেট নিতে হয়, আমাদের বিএসটিআই রেজিস্ট্রেশন নিতে হয়, তাইলে আমরা লাইভ স্টকের মন্ত্রণালয়ের অধীনে আছি না শিল্প মন্ত্রণালয়ের বিএসটিআই এর অধীনে আছি, আমরা তো নিজেই জানি না। আইন অনুযায়ী ফিডের মান সনদ নিতে বিএসটিআই নিবন্ধন ফি বাবদ ব্যবসার টার্নওভারের 0.1% হারে ফি গুনতে হবে। উদ্যোক্তাদের অভিযোগ, মুরগি ও ডিমের দাম নিম্ন আয়ের মানুষের নাগালে রাখতে সরকারের ভর্তুকির পরও বেশিরভাগ সময়ই লোকসানে থাকে ফিড মিলগুলো। এর ওপর মোটা অঙ্কের ফি তাদের জন্য কোনোভাবেই ব্যবসা সহায়ক নয়। তাদের যে প্রোডাক্ট ওয়ারি যে ফি, এটা এতটা ব্যাপক, সেটি কিন্তু এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। আতঙ্ক সৃষ্টি করেছে ফিড মিলগুলিকে, এবং এমনও ফিড মিল, দু একটা ফিড মিল থেকে তাদের মানে কর্মকর্তা কর্মচারীকে তাদের উঠিয়ে নিয়ে গেছে। আমাকে জরিমানা করতেছো, বেধরক যা ইচ্ছা তোমার তাই মনে হয় করতেছো, তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছ, তুমি আমাকে জেল জরিমানার হুমকি দিচ্ছ, মানে পুরো সেক্টরে আতঙ্ক সৃষ্টি করেছে। অধিদপ্তর বলছে, আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পোল্ট্রি ফিড নিয়ে বিএসটিআই এর নজরদারি করার কথা নয়। আমরা চ্যালেঞ্জ করি বলতে পারি, এটা বাংলাদেশের বৃহৎ ল্যাবরেটরি আমাদের। আমরা যদি মনিটরিং জোরদার করতে পারি তাহলে ইনশাল্লাহ ফিড নিরাপদ ফিড তৈরি হবে। আমরা তো পোল্ট্রি শিল্পকে নিরাপদ করতে চাই, সরকার এখানে ভর্তুকি দিচ্ছে, তার মানে কি সরকার চায় পোল্ট্রি শিল্পকে ডেভেলপ করার জন্য। তাদের উপর মানে কোনো খড়গ নাজিল হোক, এটা মেনে নিতে রাজি না। তবে বিএসটিআই এর বক্তব্য, যতক্ষণ আইনে তাদের ক্ষমতা দেয়া আছে ততক্ষণ তা প্রয়োগ তাদের জন্য বাধ্যতামূলক। একটি সরকারি সংস্থা তার আইন অনুযায়ী চলবে। আইনি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা, আরেকটি আইনকে তার কার্যক্রম গ্রহণে বাধা দেওয়া, সেটি আমাদের উদ্দেশ্য নয়। পণ্যের গুণগত মানের বিষয়টি কি হবে সেটি কোনোভাবেই মৎস্য প্রসবন আইনে বর্ণিত নেই। সেটা যদি সম্মানিত উৎপাদনকারীরা মনে করেন যে হ্যাঁ এই ফিটা তাদের জন্য অনেক বেশি, এটা সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন। উদ্যোক্তারা বলছেন, শিগগিরই দুই সংস্থার এ টানাপোড়েনের সমাধান না হলে হয়রানি এড়াতে একযোগে মুরগির খাবার উৎপাদন বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেবেন তারা। আমরা অবশ্যই উৎপাদন বন্ধে যাব। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালে কোটি টাকার আইসিইউ সরঞ্জাম থাকলেও দক্ষ জনবলের অভাবে 5 বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়। নেই হৃদরোগীদের জন্য প্রয়োজনীয় সিসিইউ ইউনিটও। শুধু তাই নয়, চাহিদার বিপরীতে নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। ফলে অতিরিক্ত রোগীর চাপ সামলাতেই বেসামাল চিকিৎসকরা। যদিও হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। প্রায় 20 লাখ মানুষের দ্বীপ জেলা ভোলার চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল 250 শয্যার জেনারেল হাসপাতাল। কিন্তু হাসপাতালটিতে সংকটাপন্ন রোগীদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, নেই কার্যকর সিসিইউ, আইসিইউ।
করোনাকালীন 2021 সালে 2 ধাপে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি থেকে হাসপাতালটিতে 2 ধাপে 6টি আইসিইউ বেড, 5টি ভেন্টিলেটর, 60টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও 6টি হাইফ্লো নেজাল ক্যানুলা সরবরাহ করা হয়। তবে এগুলো চালু করতে প্রয়োজনীয় দক্ষ জনবল না দেওয়ায় একদিনের জন্যও আইসিইউ বেডগুলো চালু করা যায়নি। কোটি টাকার এসব যন্ত্রপাতি পড়ে আছে অচল অবস্থায়। ফলে সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য যেতে হয় ঢাকা কিংবা বরিশালে। অনেক সময় যে আইসিইউর প্রয়োজন হয়, হার্টের অনেক সমস্যা থাকে, কিন্তু আমরা দেখছি যে 5 বছর যাবত এখানে আইসিইউটা থাকার সত্ত্বেও তার কোনো কার্যক্রম নেই। রোগীদের অনেক সমস্যা হচ্ছে এবং বরিশাল নিয়ে যাইতে হচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে দৌড়াতে হচ্ছে। এতে হয়রানি হয়, এতে রোগী দেখা গেছে নেওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়। এছাড়া হাসপাতালে রয়েছে চিকিৎসক ও নার্সের তীব্র সংকট। চাহিদার 87 জন চিকিৎসকের বিপরীতে আছে মাত্র 24 জন, আর 92 জন নার্সের চাহিদা থাকলেও আছে 77 জন। সীমিত জনবল নিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে বেসামাল চিকিৎসকরা। হাই স্ট্রোকের পেশেন্টের অনেক সময় আইসিইউ সাপোর্ট লাগতে পারে, সেক্ষেত্রে সেই ব্যবস্থাও নাই। সেটা যন্ত্রপাতি আছে, কিন্তু পর্যাপ্ত জনবল এবং দক্ষ জনবল না থাকার জন্য এটাও চালু করা যাচ্ছে না। জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। দক্ষ জনবল নিয়োগ হলে সংকটাপন্ন রোগীদের স্বল্প খরচে এখানে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব বলেও জানান হাসপাতাল তত্ত্বাবধায়ক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি, তারা আমাদের ফ্যাসিলিটি রেডি করে দিয়ে যদি আমাদেরকে দক্ষ জনবল চালু করার জন্য প্রদান করে, তাহলে অবশ্যই আমরা আইসিইউটা চালু করব। দ্রুত আইসিইউ ও সিসিইউ সেবা চালু ও দক্ষ জনবল নিয়োগ দিয়ে সংকটাপন্ন রোগীদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চিকিৎসক ও লোকবলের অভাবে খুঁড়িয়ে চলছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কার্যক্রম। হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউর মতো জরুরি সেবা চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অব্যবস্থাপনা নিয়েও রয়েছে সেবা গ্রহীতাদের বিস্তর অভিযোগ। লোকবল নিয়োগের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলছে কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন বহুতল ভবনের কার্যক্রম শুরু হয় 2023 সালে। সেখানে 10 শয্যা বিশিষ্ট আইসিইউ, সিসিইউ এবং আধুনিক অপারেশন থিয়েটারের কার্যক্রম এখনো শুরু হয়নি। নির্ধারিত কক্ষগুলোর ফটকে ঝুলছে তালা। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক ও লোকবল না থাকায় 3 বছরেও চালু করা যায়নি সেবা কার্যক্রম। এ কারণে মুমূর্ষু রোগীদের নিয়ে ছুটতে হয় ঢাকায়। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। রোগীদেরকে এখান থেকে রেফার করে ঢাকা পাঠায় যায়, ঢাকায় যেতে যেতে তারা মারা যায়। পেট ব্যথা হলো তারা ট্রিটমেন্ট ঠিক মতো না করেও ডাইরেক্ট ঢাকা পাঠায় দেয়। 250 শয্যার হাসপাতালটি চলছে এখনো 100 শয্যার লোকবল দিয়ে। 10 জন সিনিয়র কনসালটেন্টের বিপরীতে রয়েছে মাত্র 1 জন। নার্স, ওয়ার্ড বয় এবং পরিচ্ছন্নতা কর্মী সহ হাসপাতালের অধিকাংশ পদগুলোতেও নেই লোকবল। হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। কারণবশত সিস্টার আসে না, রোগী দাবড়া মরে গেল আসে না, মানে ধমক দেয়, মোবাইল টিপে। লিফট অবস্থালো, টলি নাই, মানে যা যা ইনস্ট্রুমেন্ট দরকার একটা রোগী জরুরি ওই কিছুই নেই সেবা। রোগীদের সাথে ভালো ব্যবহার করা হয় না, অবহেলা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসক ও লোকবল নিয়োগ হলেই চালু হবে গুরুত্বপূর্ণ বিভাগগুলো। আইসিইউর প্রশিক্ষিত নার্স এবং ডক্টর এগুলো দরকার, এগুলো জনবল না থাকার কারণে মুন্সিগঞ্জে চালু করা যায় না। বাংলাদেশে অনেক জেলায় জেলা হাসপাতালে এই প্রজেক্টের মাধ্যমে আইসিইউ কমপ্লিট করা হয়েছে, কিন্তু অবকাঠামো এবং যন্ত্রপাতি দেওয়া হয়েছে, কিন্তু লোকবলের অভাবে এটা চালু করা সম্ভব হয়নি। অচিরেই অপারেশন থিয়েটারের কক্ষ সংস্কারের আশ্বাস গণপূর্ত বিভাগের। যখন আর্কিটেক্ট স্থাপত্য অধিদপ্তর থেকে প্ল্যান করে দেয়, তখন একটা ফ্লোরে একটা ফ্যাসিলিটিসের জন্য প্ল্যান করে। তা আমাদের উচিত ওই ফ্যাসিলিটিস অনুসারেই ওটা ইউজ করা। অন্য কাজে ইউজ করলে আসলে তো সেই পারপাসে ওটা ডিজাইন করা না। হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন অন্তত 2000 এবং অভ্যন্তরীণ বিভাগে 3 শতাধিক রোগী চিকিৎসা নিয়ে থাকেন। ডিবিসি নিউজ ডেস্ক। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18 জনে। মঙ্গলবারের এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত শতাধিক আফটারশক অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো প্রিফেকচার। সেখানে একটি শপিং মল ও একটি কাগজ কারখানা ধসে পড়ার পর ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে দিন-রাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে দেশটির আবহাওয়া সংস্থা আগামী কয়েকদিন আরও শক্তিশালী আফটারশকের আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পের কারণে সড়ক, সেতু, বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন এবং অনেক এলাকায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। উদ্ধার কার্যক্রমে 4600-এরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।